আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পরিমাণগত রসায়নের যে লেকচার 2 ওইটুক সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটু শিখব প্রথমে লার্নিং বাই ডুইং, মানে করতে করতে শেখা। কিছু কিছু জায়গায় আমরা প্রথম ক্ষেত্রে কনসেপ্টগুলো আলোচনা করব, দেন এটা দিয়ে প্রবলেম সলভ করব, আর কিছু প্রবলেমের ভেতর দিয়েই আমরা এর ব্যাখ্যাগুলো শিখব। তো আশা করি ভালো লাগবে। আমাদের সেকেন্ড লেকচারের একদম প্রথম দিকে যদি যাই, তাহলে আমাদের এই ছকটা লাগবে, যে আসলে এখানে জারণ মান রিলেটেড যে প্রবলেমগুলো আছে। তো জারণ মান সম্পর্কে জানতে গেলে আমাদের জারক আর বিজারক সম্পর্কে একটু জানতে হবে। তো ফার্স্ট যদি আমরা দেখি যে জারণ আর বিজারণ দুইটা জিনিস কি। জারণ হলো ইলেকট্রন দান, আর বিজারণ ইলেকট্রন গ্রহণ। তো ইলেকট্রন দান জারণ আর ইলেকট্রন গ্রহণ বিজারণ, তাহলে এরকম কারা কারা হইতে পারে? ফার্স্ট যদি আসি, এই ছকটা আমাদের লাগবে। তো প্রথম দিকে আমরা পড়বো জারক, দেন আমরা পড়বো বিজারক। তাহলে জারক আমরা কাদের জানি? জারক হচ্ছে যারা কি করে, ইলেকট্রন দান না গ্রহণ? ইলেকট্রন গ্রহণ করে। আর এটা হবে যারা দান করে। দেন জারক বিজারণ ঘটে, তার মানে জারকের বিজারণ ঘটে বা জারক বিজারিত হয়, আর বিজারকের ঠিক উল্টাটা হবে, তার মানে জারণ ঘটে বা জারিত হয়। দেন আমরা শিখব জারক জারিত করে, মানে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। আর বিজারক বিজারিত করে। আচ্ছা, একটা জিনিস একটু ভাবো, যেটা ক্যাটায়ন, ক্যাটায়ন মানে তো প্লাস চার্জ, তাহলে ক্যাটায়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্যাটায়ন যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেই দুইটার মধ্যে কোনটা হবে? জারক। তাহলে আমরা এখানে বলতে পারি ক্যাটায়ন, যত রকমের ক্যাটায়ন আছে প্লাস চার্জ রিলেটেড যারা আছে, যেমন ধরো Na প্লাস, Ca2 প্লাস এটসেট্রা, তাহলে এখানে কি হবে? এখানে হবে অ্যানায়ন, যত রকমের অ্যানায়ন আছে। ওকে, তারপরে এখানে আসবে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড কারা? যেসব অ্যাসিডের সাথে হাইড্রোজেন তো থাকতেই হবে, হাইড্রোজেনের সাথে যারা অক্সিজেন আছে, এরকম অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড সমূহের মধ্যে যারা ইক, ওরা হইল জারক। আর এখানে অক্সি অ্যাসিড সমূহের মধ্যে যারা আস, আস যৌগ, ওরা বিজারক। এখন আস যৌগ আর ইক যৌগ জিনিসটা কি, এটা আমরা একটু আলোচনা করি। ধরো একটা মৌলের একাধিক জারণ মান থাকতে পারে, যেমন এটা বেশি দেখা যায় যে অবস্থান্তর যে মৌলগুলো আছে, অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ মান নির্দেশ করে। তার মানে ধরো যে কোনো একটা মৌল Fe, তাহলে Fe এর জারণ মান কি কি আছে? +2 আর +3। তাহলে এই দুইটার যদি আমরা যৌগ বানাই, তাহলে একটা কি হবে? FeCl2, আর একটা হবে FeCl3, যেটাতে এটার মধ্যে জারণ মান হয়েছে +3 আর এটার মধ্যে জারণ মান হলো +2। যেটার মধ্যে জারণ মান কম, তার মানে যেটার মধ্যে জারণ মান কম সেটা হবে আস যৌগ, আর যেটার মধ্যে জারণ মান বেশি ওইটা হবে ইক যৌগ। তার মানে আমরা এখানে কি শিখলাম? যে একটা মৌলের একাধিক জারণ মান থাকতে পারে, দুইটা একাধিক যদি থাকে তাহলে যেটা কম সেটা হলো আস, যেটা বেশি ওটা হলো ইক। তাহলে এই যৌগটার নাম কি হবে? যেহেতু কম তাহলে আস হবে, তাহলে ফেরাস ক্লোরাইড।
এটা যেহেতু বেশি ইক হবে তাহলে এটার নাম কি হবে? ফেরিক ক্লোরাইড। আচ্ছা, এটুকু বুঝো কিনা? তাহলে এখন তোমাদের একটা কাজ দিই। ধরো কপার, কপারেরও আসলে দুইটা জারণ মান আছে, একটা হলো +1 আর একটা হলো +2। তাহলে তোমরা একটা বের করো দেখি, CuCl2 আর CuCl, কোনটার নাম কি? এখানে কোনটা আস হবে আর কোনটা ইক হবে? আচ্ছা, এই যে যেটা এখানে জারণ মান কত? কপারের জারণ মান +2 আর এখানে কপারের জারণ মান +1, তাহলে এটা হবে আস। তাহলে এই যৌগের নাম হবে কিউ প্লাস ক্লোরাইড। আর এটা যেহেতু বেশি জারণ মান তাহলে এটা হবে ইক, কিউপ্রিক ক্লোরাইড। ঠিক একই রকম যেটাই বলুক, এক কথায় যদি বলি যে যে একাধিক যদি জারণ মান থাকে তাহলে যেটাটা বেশি হবে ওটা হবে ইক, আর যেটা কম হবে এটা হলো আস। দেন আসো, আচ্ছা আমি পড়তেছিলাম এটা, তারপরে আসো সকল অক্সিসিড সময়ের মধ্যে যারা ইক। আচ্ছা, সমস্ত হাইড্রাসিড হলো বিজারক। হাইড্রাসিড কোনগুলা? যাদের মধ্যে শুধু হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে না। যেমন কয়েকটা হাইড্রাসিডের নাম বলো, শুধু হাইড্রোজেন আছে, যেমন হাইড্রোজেন আয়োডাইড, মানে HX যেগুলো আছে, HX মানে হলো হাইড্রোজেনের সাথে হ্যালোজেন যুক্ত যারা আছে, ব্রোমিন, ক্লোরিন, এটা। তো এগুলোর মধ্যে কোনটা বেশি সক্রিয়? যদি সক্রিয়তার ক্রমতে যাই তাহলে হবে এটা। এই ক্রমটা অনেক সময় পরীক্ষায় আসে এভাবে যে নিচের কোনটি সঠিক, বা অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এইরকমভাবে আসতে পারে। তো তোমরা এইটা একটু দাগায় নিতে পারো। আচ্ছা, দেন যদি আসো যে আমাদের আর কি লাগবে, অক্সি অ্যাসিড। তারপরে আসো কিছু স্পেশাল জারক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। একটা হলো KMnO4, আরেকটা হলো K2Cr2O7, আরেকটা হলো CuSO4। এগুলো কয়েকটা স্পেশাল জারক। তারপরে হ্যালোজেনগুলো তো আছেই, হ্যালোজেনগুলো জারক। আর আমি যদি বিজারকে আসি, কিছু স্পেশাল বিজারক, তাহলে হবে Na2S2O3, H2C2O4, Na2C2O4। এই যে এটার নাম কি? এটার নাম হলো সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট, এটার নাম অক্সালিক অ্যাসিড। আর এটা সোডিয়াম অক্সালেট। এই ছকটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, মানে আমাদের জারক বিজারকের যত রকমের প্রবলেম আছে এই ছকটা দেখে মোটামুটি সলভ হয়ে যাবে। এটাও একটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, দেন আসো এগুলার বাইরে আরো কোনো কিছু ক্রাইটেরিয়া আছে কিনা। এত কিছু কি আমাদের মনে রাখা সম্ভব? কোনটা জারিত হয় কোনটা বিজারিত হয়, হাবি জাবি এত কিছু মনে রাখা পসিবল না। আমরা জাস্ট দুইটা লাইন মনে রাখবো, এটা একটু লিখে রাখো। যদি জারণ মান বাড়ে, জারণ মান বাড়ে প্লাস আস যৌগ হয়, তাহলে এরা হবে বিজারক। এক কথায় ঠিক উল্টাটা হলে জারক হবে। তার মানে তুমি কি করবা, দেখবা যে একটা বিক্রিয়ায় জারণ মান বাড়ছে কিনা। যদি জারণ মান যার বাড়বে সে বিজারক, যার কমবে সে জারক, খুবই সহজ। তাহলে জারণ মান কমে আর কি হবে, প্লাস ইক যৌগ হয়, তাহলে ইক হলে কি হবে, জারক। খুবই সহজ। এখন একটা বিক্রিয়া যে জারণ বিজারণ, জারণ বিজারণ ইংরেজি কি তুমি জানো? যে জারণ মানে হচ্ছে অক্সিডেশন আর বিজারণ মানে হলো রিডাকশন। এই যে অক্সিডেশন, এই অক্সিডেশন থেকে নেওয়া হয়েছে অক্স, আর এখান থেকে রেড, তার মানে বিক্রিয়ার নাম হচ্ছে রেডক্স। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কিনা।
তাহলে জারণ বিজারণ বিক্রিয়া জিনিসটা কি? যে বিক্রিয়ায় জারণ মানের চেঞ্জ হয়, যে বিক্রিয়ায় জারণ মানের চেঞ্জ হয়। এই পুরোটা থেকে আমরা কি শিখলাম? যে একটা বিক্রিয়া যেটায় জারণ মানের চেঞ্জ হবে ওইটা হইল জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ মানের যে চেঞ্জ হইলো, যার জারণ মান বাড়ছে ওইটা হবে বিজারক, আর যার জারণ মান কমছে সে হবে জারক। খুবই সহজ। এই প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমাদের এমসিকিউ আছে, একটু পরে আমরা সলভ করব। কিছু যৌগ এরপরেও থেকেই যায় যারা জারক বিজারক দুইটা হিসেবেই কাজ করতে পারে। এইটা একটু লিখে রাখো, অ্যাডমিশনে আসে জারক বিজারক উভয়ই। তাহলে এরকম যৌগ কি কি আছে? Fe2+ আয়নের যারা আছে, যেমন Fe2+ আয়নের কে কে আছে? FeO, FeSO4 এটসেট্রা, থাকতে পারে অনেক কিছু। আয়োডিন, সালফার ডাইঅক্সাইড, H2O2, HNO2, এটা হলো নাইট্রাস অ্যাসিড। দেখো এই আঁশযৌগ হওয়া সত্ত্বেও এই জারক বিজারক দুইটা হিসেবে কাজ করবে। দেন আসো একটা বিক্রিয়ায় জারণ মান, এই জারণ মান নিয়ে সারাটা জীবনে আমাদের উল্টাপাল্টা লাগবে। তাহলে একটু দেখো জারণ মান আমরা কেমনে বের করব। জারণ মান, তো এটা আমরা একটা ছক বানাই। আচ্ছা, একদম প্রথমে যদি চাই মুক্তমৌল কি কি আছে? যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন, সকল হ্যালোজেন, হাইড্রোজেন, এরকম থাকতে পারে। যেগুলো যারা মুক্তমৌল থাকবে, মুক্তমৌলের জারণ মান হলো 0। জারণ মানকে অনেক সময় ON দিয়ে প্রকাশ করা হয়, অক্সিডেশন নাম্বার। তাহলে মুক্তমৌলের জারণ মান 0। তারপরে আসো যে কপার, এখানে লিখি কপারের জারণ মান +1 +2, আয়রন +2 +3, সালফারের হতে পারে 2 4 6, বেশিরভাগ ক্ষেত্রে প্লাস, কিছু কিছু ক্ষেত্রে মাইনাস হতে পারে, ওটা অবস্থা হয়তো চিন্তা করবো আমরা। ক্লোরিনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্লাস হয়, ক্লোরিনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় -1, কিন্তু ক্ষেত্র বিশেষ অন্যরকম হইতে পারে। এগুলো আমরা আলোচনা করবো একটু পরে। অক্সিজেনের আসলে বেশ কয়েকটা মান আছে। যেমন অক্সিজেন যদি আমরা দেখি, তাহলে অক্সিজেন হতে পারে সাধারণ অক্সাইড, আরেকটা হতে পারে পারঅক্সাইড, আরেকটা হতে পারে সুপার অক্সাইড। যদি সাধারণ অক্সাইড হয় তাহলে অক্সিজেনের জারণ মান হবে -2। এটাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে। যদি পারঅক্সাইড হয় তাহলে হবে -1, এটাকে প্রকাশ করা যায় এইভাবে -1। আর যেটা সুপার অক্সাইড এটা হবে -1/2, তাহলে এটাকে প্রকাশ করতে পারবা এইভাবে। এখন এটা আমরা মনে রাখতাম কিভাবে? দেখো এটা -2, এটা খুবই স্বাভাবিক, মনে রাখা যাবে। কিন্তু এটার সাথে কেমনে করতাম? একটু কাটাকাটি দিলে কত হয়? -1। তাহলে এটা পারঅক্সাইড। সুপার অক্সাইড নিচে 2 উপরে কিছু নাই, মানে কি একটা 1 আছে, তার মানে এটা কি হবে? নিচে 2 উপরে 1 -1/2। এভাবে মনে রাখার জন্য আর কি পড়তাম। তাহলে এখন এখানে সুপার অক্সাইড যেগুলো, এগুলো উদাহরণগুলো কিভাবে মনে রাখবা? এই যে কত O2 মাইনাস, মানে -1/2 হবে, তাহলে এটা হতে পারে NaO2, KO2। এই যে দেখো সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়ামের সুপার অক্সাইড। পারঅক্সাইড কি কি থাকতে পারে? যেমন ধরো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, K2O2 পটাশিয়াম পারঅক্সাইড, এরকম অনেক পারঅক্সাইড থাকতে পারে। আচ্ছা, অক্সিজেনেরটা মনে রাখলে বাকিগুলো আমাদের জীবন সহজ করে দেয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান +1 হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে -1 হয়। কোন কোন যৌগে? যেমন হাইড্রাইড যে যৌগগুলো আছে, হাইড্রাইড যৌগ কি কি আছে? যেমন ধরো NaH সোডিয়াম হাইড্রাইড, তাহলে সোডিয়ামের জারণ মান তো +1, তাহলে হাইড্রোজেনের কত? -1। আবার থাকতে পারে KH পটাশিয়াম হাইড্রাইড, তাহলে পটাশিয়ামের কত? +1, তাহলে হাইড্রোজেনের -1, এরকম। তার মানে এটা কেমনে হাইড্রেট যৌগ, এটা মনে রাখবা। হাইড্রোজেন যদি সবার ডানে থাকে তাহলে ওইটাই হাইড্রেট, সেক্ষেত্রে হাইড্রোজেনটা নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, এরপরে জানো যে জিঙ্কেরটা হতে পারে +2, তারপর বেশিরভাগ ক্ষেত্রে তোমার +2ই হয়।
এগুলো দেখলেই হবে আপাতত। তো কিছু যৌগের জারণ মান যদি আমরা পড়তে চাই, তারপরে হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে হতে পারে +3, +4, +6, এগুলো হতে পারে। তো এখন আমরা প্রবলেমের দিকে যাই। আচ্ছা, এইটাতে এখন দেখো তুমি FeSO4 সালফেটের জারণ মান কি -2, তাহলে আয়রনের কত হবে +2। ওকে, আয়রনের মূল জারণ মান +2। ওই বর্জিত যাই কিছু করছে গ্রহণকৃত, এগুলো আমাদের মনে থাকবে না এত কিছু। আমরা এখান থেকে একটু দেখবো, এটা Fe2 +2। এটা কি পারক্সাইড, একটু আগে দেখলা যে H2O2 হাইড্রোজেন পারক্সাইড, তাহলে এটাতে পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত -1। সালফার, এখানে সালফারের জারণ মান কত, হাইড্রোজেন যদি +2 হয় তাহলে সালফার হবে -2, এটা একই জিনিস। N2H4 এখানে কত, এখানে একটা হাইড্রোজেনের চারটা হাইড্রোজেন আছে, তাহলে চারটা হাইড্রোজেনের কত +4, তাহলে একটা নাইট্রোজেনের কত +2 করে। SnCl2 Cl এর জারণ মান আমরা পড়ছি যে বেশিরভাগ ক্ষেত্রে -1 হয়, তাহলে এটা যদি -2 হয় তাহলে এটা কত হবে +2। এরকমভাবে বাকিগুলো যাবে। তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেন বাকিগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারো। আচ্ছা, তো এখন আমি অ্যান্সারগুলো বলি। H2C2O4, এখানে আমরা দেখব C2O4 কয়টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা। তারপরে SO2 সালফার কত, এখানে +4। Ki আয়োডিন, তারপরে এটা এই যে অ্যান্সারগুলো একটু দেখে নেবা জাস্ট। দেন আসো আমাদের প্রবলেমগুলো, জারণ বিজারণ কোনটা, জারক বিজারক কোনটা, এই প্রবলেমগুলো আমাদের মোটামুটি সলভ হয়েছে। আচ্ছা, এখন এই যে জারক জিনিসটা যে আমরা পড়লাম, আমরা স্পেশাল 2টা জারক পড়ছিলাম। এই 2টা জারক আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে, যেমন একটা হলো KMnO4, আরেকটা হলো K2Cr2O7, 2টাই স্পেশাল জারক। এখানে আমাদের Mn এর জারণ মান বের করতে হবে, এখানে Cr2। তাহলে এখানে একটু খেয়াল করো দেখি, যে কোনো একটা বলে জারণ মান ধরো আমি জানি না, তাহলে কেমনে বের করবো। অক্সিজেন কি -2 না, তাহলে এখানে কত -8 না, অক্সিজেন -8, তাহলে এই 2টা মিলাই কত আমার +8 বানাইতে হবে। কেমনে বানাবো, এটা তো 1, তাহলে এটা কত 7, 7 আর 1 8, তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হইল +7। এখন এখানে কথা হচ্ছে এই যে এ +7 থেকে, মানে Mn যে 7+ আছে, Mn 7+, এইটা থেকে Mn2+ এ পরিণত হয়, তাহলে এ তো ইলেকট্রন গ্রহণ করছে, তাই না। ইলেকট্রন হলো ঋণ নিলে এমনি ম্যানেজ হয়ে যায়, তাহলে +7 থেকে +2 হয়, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা ইলেকট্রন। আর K2Cr2O7, এখানে যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামের জারণ মান কত দেখো দেখি, এটা যদি -14 হয় তাহলে এটা তো 2, তাহলে এই 2টা মিলাই হইতে হবে 12, তাহলে একটা কত +6, তাহলে এখানে Cr এর একটাই হচ্ছে +6। ক্রোমিয়াম 6+ থেকে ক্রোমিয়াম 3+ হয়, তাহলে এখানে কয়টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 6টা। তাহলে আমাদের এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে KMnO4 পরীক্ষায় আসলেই 5 বেশিরভাগ ক্ষেত্রে, আর K2Cr2O7 আসলেই 6টা ইলেকট্রন গ্রহণ করছে। এখন আসো, এই যে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কেন বলছিলাম যে KMnO4টা অম্লীয় থাকতে পারে, ক্ষারীয় থাকতে পারে। আচ্ছা, অম্লীয় যখন থাকবে তখন এই যে +7 থেকে কি হয়েছিল +2, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা। আর যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 1টা। তাহলে তখন তার ক্ষেত্রে এই যে এই যৌগের নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। ঠিক একই রকম ভাবে KMnO4 প্রসম থাকতে পারে, যদি প্রসম থাকে তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 3টা। তাহলে আমাদের এখানে জাস্ট মনে রাখবো 513, 5 1 3। প্রথমটা হলো অম্লীয়, দ্বিতীয়টা ক্ষারীয়, আর সবার লাস্ট এটা প্রসম। 5 1 3 অম্লীয়, ক্ষারীয়, প্রসম আমাদের মাধ্যম প্রশ্নে দেওয়া থাকবে। দেন আসো, এই গুরুত্বপূর্ণ এই যে সমতাকৃত সমীকরণগুলো, এগুলো আমাদের একটু পড়ে রাখতে হবে। তো এইটার একটা ওয়ে আছে যে কিভাবে মনে রাখা যায়। তাহলে এটা আমরা টপিক দিব জারণ বিজারণ সমতাকরণ। স্টেপ বাই স্টেপ আগাবো। তাহলে একদম প্রথমে যদি যাই,
জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে, তাই না? আর বিজারক ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে জারক ও বিজারকের আদান প্রদানকৃত ইলেকট্রন এক্সচেঞ্জ হবে। আচ্ছা ধরো বুঝি নেই, তুমি জাস্ট নোট করো। দেন আসো, সকল ধাতুর সালফেট লবণ হবে। সকল ধাতুর সালফেট লবণ হবে। দেন কি হবে? জারকে যতগুলো অক্সিজেন আছে, জারকে যতগুলা অক্সিজেন আছে তত অণু পানি উৎপন্ন হবে। দেন কি? বিজারকে যে অধাতুটা আছিল ওটা মুক্ত হবে। বিজারকে থাকা অধাতু মুক্ত হবে। এই পর্যন্ত মনে রাখলে তোমার এনাফ। দেন তুমি একদম লাস্টে যদি করো তাহলে সালফেটের সমতা করতে পারো। সালফেটের সমতা, কিন্তু এটা তোমার জন্য ম্যান্ডেটরি না। ভার্সিটি অ্যাডমিশনে যে অঙ্কগুলো আসবে এগুলো তুমি মুখে মুখে করতে পারো, এরকম প্রবলেমই সাধারণত সলভ করতে দিবে। তো এখন আমরা এইটা যত রকমের আমাদের জারণ বিজারণ সমতাকরণ আছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে কি শিখবো? যে জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে, এই দুইটা এক্সচেঞ্জ হবে। তার মানে জারকেরটা বিজারকে আসবে, বিজারকেরটা জারকে আসবে। তারপরে যতগুলো ধাতু আছে সবগুলো সালফেট লবণ করে ফেলবো। তারপরে হবে জারকে যতগুলা অক্সিজেন আছে ততগুলো পানি উৎপন্ন হবে। তারপরে হলো বিজারকে যেটা আছে, যে অধাতুগুলো আছে এগুলো মুক্ত হয়ে যাবে, এই তো। তারপরে সালফেট মিট করলে করবা, নাইলে নেই, এটা তোমার লাগবে না। এখন যদি আমরা বিক্রিয়াগুলোর দিকে তাকাই, একদম প্রথমে আসো SnCl2। এটা কি জারক না বিজারক? আমরা আসলে বিক্রিয়া জারক, এই সবগুলাই জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে আমরা একটা জাস্ট চিন্তা করব, বিক্রিয়াটা জারণ বিজারণ কিনা বা রেডক্স বিক্রিয়া কিনা। কেমনে পড়ছি? যে জারণ মানে চেঞ্জ হবে, এটা আমরা প্রথমে দেখব। তাহলে এখানে দেখবো জারণ মানে চেঞ্জ হয়েছে কিনা। Sn এর জারণ মানে এখানে কত? +2, এখানে কত? +4। তার মানে জারণ মানে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে কি হয়েছে? এটা কি? যার জারণ মান বাড়ে সে কি? বিজারক। আমরা পড়ছিলাম না যে যেটা জারণ মান বাড়বে সেটা বিজারক। দেখো এই যে যার জারণ মান বাড়ে সে বিজারক, জারণ মান কমে সে জারক। দেখো আসো, তাহলে SnCl2 জারণ মান বাড়ছে, তাহলে সে এ বিজারক, এটা কনফার্ম। এ যদি বিজারক হয় তাহলে এটা জারক, আর কিছু দেখতে হবে না। এখন আসো চেঞ্জ ফর্মগুলা কি। এ কয়টা ইলেকট্রন গ্রহণ করে, মানে আমরা যদি যখন সমতা করবো আর কি, তাহলে এ কয়টা ইলেকট্রন বিজারক, তার মানে ইলেকট্রন কি করবে? দান করবে। কয়টা দান করে? 2টা। তাহলে এই 2টা বসছে এখানে। আর FeCl3 এখানে কত ছিল? Fe3+ ছিল। এ কি করছে? দেখো ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়েছে? Fe2+ হয়েছে। এ কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা। তাহলে এই একটা বসবে এই যে এটা সামনে। দেখো বুঝছো কিনা? আচ্ছা সমস্যা নেই, আমরা আরো কিছু প্রবলেম এখানে সলভ করে ফেলি। ধরো K2Cr2O7 প্লাস ধরো FeSO4 থাকলো, আর এখানে আমি একটা অম্লীয় মাধ্যম দিয়ে দিলাম সালফেট। কি কি উৎপন্ন হবে যদি বলি? তোমার পরীক্ষা সাধারণত লাগবে যে যেটুকু। হ্যাঁ আসো, K2Cr2O7 কয়টা ইলেকট্রন গ্রহণ করে? আমরা একটু আগে বললাম 6টা। তাহলে 6 এখানে না হয় ওই যে এক্সচেঞ্জ করবে, তার মানে এটারটা হবে এখানে, এটারটা হবে এখানে। তাহলে কয়টা ইলেকট্রন? 6টা। Fe এখানে কত? Fe2+। তাহলে এ যদি এ কি জারক, তাহলে এ কি বিজারক। তাহলে বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এ কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা, কারণ এখানে জারণ মান হচ্ছে Fe2+। সে আরও একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে হয়ে যাবে Fe3+। তাহলে একটা যদি হয় তাহলে এখানে সামনে হবে 1। এইটুক বুঝলে তোমার সব ক্লিয়ার। এটা কেটে গেছে। আচ্ছা দেন আসো, তাহলে এখানে আমাদের কি উৎপন্ন হবে? প্রথমে সকল ধাতুর সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে ধাতু এখানে কে কে আছে? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম সালফেট প্লাস আর কে ধাতু আছে? ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম সালফেট। দেখো তুমি ধরো জারণ মান জানো না, কোনো সমস্যা নেই। সালফেটের জারণ মান কত? 2। ক্রোমিয়ামের কত? 3।
একটার জারণ মান আরেকটার পাদবিন্দুতে বসে। আর কোনো ধাতু আছে? আরো ধাতু আছে, Fe, তাহলে প্লাস FeSO4 প্লাস আর কি আছে? জারকে যতগুলো অক্সিজেন আছে সমান সংখ্যক পানি উৎপন্ন হবে। কয়টা অক্সিজেন আছে? প্লাস ধাতু, বিজারকে যে অধাতু থাকবে এটা মুক্ত হবে। এখানে তো অধাতু কোনো ফর্মে নাই, তাহলে এটা দরকার নেই। তারপরে আর যা কিছু উৎপন্ন হোক বা না হোক, তোমার আসলে দরকার হচ্ছে এই যে এই সমতাকৃত সমীকরণটুকু। এখন পরের প্রবলেমগুলোতে আসো। তাহলে আরো কয়েকটা তোমাকে প্রবলেম দিই। ধরো আচ্ছা, আরেকটা যদি প্রবলেম দিই, এগুলো সমাধাকরণ করো। আচ্ছা, ভিডিওটা পজ দিয়ে এগুলো সমাধাকরণ করো। আচ্ছা, তো এখন এই প্রবলেমগুলো তাহলে কি হবে? ফার্স্ট যদি দেখি যে KMnO4 এ কয়টা ইলেকট্রন করে? 5টা, তাহলে এখানে হবে 5। আর পরেরটা হবে H2C2O4 এ কয়টা? 2টা, এই হলো 2। এইটুক সমতা করলে বাকিটুক তুমি এমনি পারবা কি কি উৎপন্ন হয়েছে। ওইটা সাধারণত বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে আসে না। দেন আসো K2Cr2O7 এটা কয়টা? 6টা, তাহলে 6। এটা কয়টা? H2 সালফার 2টা, 2। দেন তুমি ওই যে স্টেপগুলো পড়ছিলাম ওইখানে যে ধাতুগুলোর সালফেট লবণ হবে, অধাতু থাকলে মুক্ত হবে, জারকে যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি উৎপন্ন হবে, এরকম আর কি। তো এখন আসো, তো এই বিক্রিয়াগুলো এই যে দেখো। এখন যদি আসো যে K2Cr2O7 প্লাস Ki, তাহলে এখানে দেখবো K2Cr2O7 কয়টা? 6টা, তাহলে এই 6 কই যাবে? এই যে এখানে এক্সচেঞ্জ হবে। তাহলে আয়োডিন কয়টা? -1, তাহলে এটা যেহেতু 1 তাহলে এখানে একটা 1, এই তো। তাহলে বাকিতে দেখো তুমি কি কি উৎপন্ন হয়েছে। যেহেতু এটা HCl তাহলে সকল ধাতুর ক্লোরাইড লবণ হবে। তাহলে ক্লোরাইড লবণ কার কার? এটা ছিল, যেমন ধাতু আছে CrCl3 আর এটা KCl। আচ্ছা, তারপরে আর কি? এই তো। তারপরে পানি উৎপন্ন হবে, জারকে যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি উৎপন্ন হবে, এই হচ্ছে ঘটনা। কয়টা অক্সিজেন আছে? 7টা, তাহলে পানি উৎপন্ন হয়েছে 7 অণু। এই প্রবলেমটা সেম প্রবলেম। তাহলে এখানে K2Cr2O7 কয়টা? 6টা, তাহলে এই 6 হবে এখানে। এখানে Fe এর জারণ মান কত? Fe2 প্লাস, তাহলে এ কত হবে? একটা, এ তো বিজারক, তাহলে ইলেকট্রন দান করবে, দান করে কি হবে? Fe3 প্লাস, তাহলে কয়টা ইলেকট্রন দান করছে? একটা, তাহলে এই 1 হবে এইখানে। বাকিটা ওই আগের মতোই, সকল ধাতু সালফেট লবণ। তাহলে দেখো ধাতু কে কি আছে? Fe এর সালফেট, ক্রোমিয়ামের সালফেট, K এর সালফেট, দেন সেই যে জারকে উপস্থিত যতগুলো অক্সিজেন ততগুলো পানি। এটার ক্ষেত্রে দেখো সেম প্রবলেম। KMnO4 M কয়টা হবে? 5টা হবে, তাহলে এই যে 5। আর এটা কয়টা হবে? এটা 2টা, C2O4 2 মাইনাস, তাহলে এটা হয় C2O4 2 মাইনাস এ, 2টা ইলেকট্রন দান করে দেয়, দান করে কার্বন ডাইঅক্সাইড হয়। তো এটা এই যে কত? 2, এই যে 2, তারপরে বাকিটা সেম, এটা একই রকম। তাহলে জাস্ট এখানে FeSO4 KMnO4 এই প্রবলেমগুলো একটু দেখবা। আর এই বিক্রিয়াগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা বিক্রিয়া, টাইট্রেশন রিলেটেড যেগুলো আছে। আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রবলেম সম্পর্কে পড়ব। টাইট্রেশন, টাই মানে হচ্ছে সমতা করা, তাহলে টাইট্রেশন মানে কি? জানা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তাহলে এখানে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি ছিল? যে উপযুক্ত নির্দেশক। ওকে, এই যে দ্রবণটা জানা দ্রবণ মানে কি? যেটার আমরা ঘনমাত্রা জানি, ঘনমাত্রা জানি। তো ঘনমাত্রা জানি এরকম দ্রবণকে আমরা বলবো প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন। আচ্ছা,
এটাকে কোথায় রাখা হবে? তুমি যখন ওই যে প্র্যাকটিক্যাল করছিলা তখন দেখছিলা যে এত লম্বা একটা জিনিস আছে যেটার মধ্যে একটা দ্রবণ রাখে আর নিচে একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়ে এমনি এমনি নাড়াও। তাহলে ওই যে ওই বুরেটে যেটা রাখে ওইটা হলো জানা দ্রবণ, তার মানে ওটার ঘনমাত্রা জানা থাকে, আর পরে হলো অজানা দ্রবণটা। তাইলে এই যে প্রমাণ দ্রবণটা তুমি কই রাখবা? বুরেটে। এই জানা দ্রবণটার নাম কি? জানা দ্রবণকে অনেক সময় বলে টাইট্রেন্ট বা টাইটার। আর এই যে অজানা দ্রবণকে বলে টাইট্রেট বা টাইটেন্ট। এটাকে কই রাখে? কনিক্যাল ফ্লাস্কে। এইটুকুই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তার মানে তুমি একটা জানা দ্রবণ ব্যবহার করবা, একটা নির্দেশক ব্যবহার করবা, আর অজানা দ্রবণ। জানা আর অজানা, তুমি জানাটার ঘনমাত্রা জানো কিন্তু অজানাটার ঘনমাত্রা বের করবা কিসের মাধ্যমে বের করবা? ওই যে নির্দেশক কি নির্দেশ করতেছে প্লাস জানা দ্রবণ কি পরিমাণে আছে, এগুলো দিয়ে যখন বের করবা এটাই টাইট্রেশন। তাহলে টাইট্রেশনের ক্ষেত্রে বেশ কয়েকটা টাইট্রেশন আছে। অ্যাসিড ক্ষার টাইট্রেশন আছে, জারণ বিজারণ টাইট্রেশন আছে। তো আমরা জাস্ট যে কোনো একটা দেখি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 টাইট্রেশনের সমতাকরণ মাস্ট করতেই হবে। তাহলে কি উৎপন্ন হবে? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে, তাহলে লবণ আর পানি, আর বিক্রিয়া সমতা করলে কি হবে? 2, তাহলে 2। এই তো এগুলোর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে N1/N2। এখন N মানে কি? আমরা ওই লাস্ট লেকচার 1-এ পড়ছিলাম যে N = VS। তাহলে N1 মানে কি? V1S1। আর N2 মানে কি? V2S2। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? N1 V2S2 = N2 V1S1। ওকে, এটুকু আমরা একটু দেখে রাখবো। দেন আসো টাইট্রেশনের ক্ষেত্রে আসলে মিশ্রণের প্রকৃতি আমরা কিভাবে বের করব। তার মানে এখানে আমরা পড়বো মিশ্রণের প্রকৃতি নির্ণয়। ছোটবেলায় আমরা অনেক প্রবলেম সলভ করছিলাম, যেমন 1 মোল এত = অত মোল এত, তাহলে 1 মোল এটার সাথে অত মোল এত বিক্রিয়া করে। এগুলো আমাদের এখানে তো সময় নেই, খুব শর্টকাট। ধরো এখানে আমার একটা দ্রবণ আছে AA প্লাস BB উৎপন্ন করছে CC প্লাস DD, ধরুন এরকমই হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে তোমার যেটা হবে, ওকে, এখন আমরা আলোচনা করব মিশ্রণের প্রকৃতি দিয়ে, যে অ্যাসিড আর ক্ষার মিশ্রণ করছি এতটুক, তাহলে এটা কি অ্যাসিড নাকি ক্ষারীয়? খুবই সহজ, ওই ছোটবেলায় যে পড়ছিলাম 1 মোল এত সাথে অত মোল এত, এগুলো আমাদের সময় হবে না বিশ্ববিদ্যালয়ে। তো যে কাজটা করব, ধরে নাও একটা বিক্রিয়া আছে AA প্লাস BB উৎপন্ন করছে CC প্লাস DD। তো এটার ক্ষেত্রে তোমাকে যদি বলে যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, খুবই সহজ। এই যে মোল যেটা, এটার সাথে VASA ডিভাইডেড বাই B এটার সাথে VBSB, এই যে এই মানটা = রেজাল্ট, যেটা রেজাল্ট আসুক। যদি এই রেজাল্টটা >1 হয় তাহলে মিশ্রণ হচ্ছে অ্যাসিডিক, যদি রেজাল্ট <1 হয় তাহলে ক্ষারীয় বা বেসিক, আর যদি দেখো যে রেজাল্ট 1-এর মতো =1 হয়েছে তাহলে দ্রবণটা নিরপেক্ষ। প্রত্যেকটা প্রবলেম আমরা লাস্টে গিয়ে সলভ করব। তাহলে এইটা একটু তুমি বক্স করে রাখো। ওকে, দেন আমরা আসবো এই যে নির্দেশক সম্পর্কে। নির্দেশক জিনিসটা আসলে কি? আচ্ছা, নির্দেশক বা নির্দেশক ইন্ডিকেটর। এখন তুমি জানো নির্দেশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর একটা আজকে এখন এইটা থেকে পরীক্ষা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো একদম প্রথমে তোমার কি আসবে? নির্দেশক জিনিসটা কি? নির্দেশ করবে কিছু একটা। কি নির্দেশ করবে? কোনো একটা দ্রবণ কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়, এটা নির্দেশ করবে। তাহলে তুমি আসো, নির্দেশক তাহলে নিজে কি?
নির্দেশক নিজে হলো দুর্বল জৈব অ্যাসিড, দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। এ আসলে দুই রকমেরই হতে পারে নির্দেশক। নির্দেশক হতে পারে দুইটা টাইপ, একটা হতে পারে অম্ল ক্ষার নির্দেশক, তার মানে অ্যাসিড না ক্ষার এটা নির্দেশ করবে যে নির্দেশক, ওটা হচ্ছে অম্ল ক্ষার নির্দেশক। আরেকটা নির্দেশক আছে জারণ বিজারণ নির্দেশক, জারণ বিজারণ নির্দেশক। আমরা আসলে এখানে শিখবো হচ্ছে অম্ল ক্ষার নির্দেশক কি। তো অম্ল ক্ষার নির্দেশক যদি শুরু করি একদম ফার্স্টে, তুমি একটু বিক্রিয়ার ধরনটা বোঝার ট্রাই করো। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন করবে, কিন্তু লবণ পানির মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন তুমি দেখো সবল অ্যাসিড, সবল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ, লবণ প্লাস পানি। তাহলে এই যে লবণটা যে উৎপন্ন করবে, অ্যাসিডটা অনেক স্ট্রং আর ক্ষারটা অনেক স্লাইট, তাহলে লবণটা কেমন হবে? অবশ্যই সবল হবে। কি সবল? অ্যাসিডিক। তাহলে এখানে আমি লিখতে পারি যে লবণটা হবে অ্যাসিডিক। তাহলে এখন এরকম একটা বিক্রিয়া করো, সবল অ্যাসিড, সবল অ্যাসিড কি? HCl প্লাস দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে, NH4Cl প্লাস H2O। এরকম বিক্রিয়া। এই যে লবণ যে অ্যাসিডিক হইল, এই বিক্রিয়ায় কি কি নির্দেশক কাজ করবে? মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। তো তুমি জাস্ট মনে রাখো মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4, আর মিথাইল রেড হচ্ছে 4.2 থেকে 6.3। এই মানগুলো আমাদের আসে। আমি এটাকে কেমনে মনে রাখছি যে মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? কমলা, কমলা মানে কম, কম। তাহলে কম কি? এই যে দেখো মিথাইল অরেঞ্জ, এই কমলাটার পিএইচ রেঞ্জ কি? কিছুটা কম, 3.1 থেকে 4.4। রেড, লাল যদি বলো, লালেরটা একটু বেশি, কত? 4.2 থেকে 6.3। আচ্ছা, দ্রবণ আরও কীরকম হইতে পারে? সবল অ্যাসিড, সবল ক্ষার তো গেল, সবল অ্যাসিড, সবল অ্যাসিড, সবল ক্ষার, সবল ক্ষার, অ্যাসিডও সবল, ক্ষারও সবল। তাহলে এখানে যে লবণটা উৎপন্ন হবে এটা কেমন লবণ? নিউট্রাল লবণ প্লাস পানি। তাহলে একটা বিক্রিয়া করো, সবল অ্যাসিড HCl ধরো প্লাস সবল ক্ষার ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড, বিরাট সবল, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে কোন নির্দেশক কাজ করবে বলো তো? এটার পিএইচ কি? 7 না? পিএইচ হচ্ছে 7। তো 7 রেঞ্জের পিএইচে কোন নির্দেশক কাজ করবে? সকল নির্দেশক। তাহলে আমরা লিখতে পারি অল ইন্ডিকেটর, সকল নির্দেশক এখানে কাজ করবে। তাহলে এইটুকু একটু তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেন আসো সবল অ্যাসিড। আচ্ছা, সবলগুলা কেন? আমরা এখন আলোচনা করব দুর্বল অ্যাসিড নিয়ে। দুর্বল অ্যাসিড প্লাস সবল ক্ষার, তাহলে কি লবণ উৎপন্ন হবে? এই লবণটা কেমন বলো তো? অ্যাসিড কেমন? সবল না? সরি, অ্যাসিড তো দুর্বল, তাহলে সবল হচ্ছে ক্ষার, তাহলে লবণটা কেমন হবে? ক্ষারীয় প্লাস পানি। তাহলে এখন আসো দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড তোমার কি কি আছে? দুর্বল অ্যাসিড আছে CH3COOH, আচ্ছা CH3COOH প্লাস সবল ক্ষার। সবল ক্ষার কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ধরো বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন হবে, তাহলে লবণটার নাম কি? CH3COONA, সোডিয়াম ইথানয়েট বা ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ যাই বলো, প্লাস পানি। এই লবণটাকে ক্ষারীয় না, তাহলে ক্ষারীয় মাধ্যমে কোন কোন নির্দেশক কাজ করবে? একটা হচ্ছে ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন, আর হচ্ছে TCF,
TCF মানে কি এটা পরে, এখন লিখো TCF আমরা পরে মনে রাখবো। টিতে হচ্ছে থাইমল ব্লু, সিতে ক্রিসল রেড, আর এফতে হলো ফেনল রেড। কত থেকে কত হলে কোনটা কাজ করবে এগুলো আমরা একটু পরে মনে রাখবো আর কি। আচ্ছা, এখন আরেকটা প্রবলেমে যদি যাই, এটা কি গেল দুর্বল অ্যাসিড সবল ক্ষার, আরেকটা হতে পারে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। এখানে আসলে লবণ প্লাস পানি উৎপন্ন হবে, তাহলে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের যে লবণটা উৎপন্ন হবে এটা হচ্ছে দুর্বলই লবণ, তার মানে এটা জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিতই হবে না। এরকম একটা নাম কি দুর্বল অ্যাসিড বলো একটা, যেমন ধরো ওই যে একটু আগে যেটা বললাম CH3COOH প্লাস দুর্বল ক্ষারের নাম কি ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে যেটা উৎপন্ন করবে পানি প্লাস বলো দেখি এখানে কোন নির্দেশকটা কাজ করবে? হ্যাঁ, এটা নো ইন্ডিকেটর, কোনো নির্দেশকই কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এখানে যে বিক্রিয়াগুলো দিচ্ছ তুমি, বিক্রিয়কগুলো এগুলো আসলে জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিতই হয় নাই, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়েছে। যেমন দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যারাই বলি, এরা জলীয় দ্রবণে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, যেমন 1 থেকে 10% মতো। তুমি দিছ 10 গ্রাম, হয়তো এটা বিয়োজিত হয়েছে 1 গ্রাম কি 2 গ্রাম, তাহলে কি তুমি এটা বের করতে পারবা যে আসলে কতটুকু? যাবে না। ওকে, তাহলে এখন আমরা একটা ছক পড়ব। এই পুরা ওভারঅল যা কিছু পড়ছি এই ছকটা একটু ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্য তোমাদের বইতেও আছে, কিন্তু আমরা কিভাবে মুখস্থ করা যায় এটা একটু আলোচনা করে ফেলবো আর কি। তো ফার্স্টে যদি যাও, আচ্ছা ওকে, এখন আসি আমরা এই প্রবলেমগুলো। তার মানে এখানে কি কি নির্দেশক হইতে পারে আমরা পড়ছিলাম ফেনফথ্যালিন, তারপরে কি পড়ছিলাম থাইমল ব্লু। আসলে দুই রকম হতে পারে, অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে। তারপরে কি পড়ছিলাম, আচ্ছা ফেনফথ্যালিনের পরে আমরা পড়ছিলাম আসলে TCF, মনে আছে কিনা? তাহলে এই টি গেল, তারপরে সিতে হচ্ছে ক্রিসল রেড, তারপরে এফতে হলো ফেনল রেড। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের কি আসবে ফেনফথ্যালিন, তারপরে TCF, থাইমল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড। এরপরে কি আসবে? এরপরে আসতে পারে ব্রোমোথাইমল ব্লু, এরপরে আসতে পারে, আচ্ছা ব্রোমোথাইমল ব্লু সাধারণত পরীক্ষায় খুব একটা আসে না, এটা আমরা অ্যাভয়েড করি। দেন আসবে লিটমাস, দিতে পারি আমরা লিটমাস পেপার। তারপরে আসবে আমাদের মিথাইল অরেঞ্জ, তারপরে মিথাইল রেড, সবার লাস্টে আমাদের আবার থাইমল ব্লু। আমরা একটু আগে পড়ছিলাম যে থাইমল ব্লুটা কেমন হতে পারে, অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে। এই ছকটা যাই কিছু পড়ছি আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের মধ্যে একটা। তো দেখো ফেনফথ্যালিন, এটার পিএইচ রেঞ্জগুলো কত এটা আমরা পড়বো, আর এখানে পড়বো আমরা অম্লীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে, আর এখানে আমরা পড়বো ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ ধারণ করে। আচ্ছা ফেনফথ্যালিন এর পিএইচ রেঞ্জই হলো 8.2 থেকে 9.8। এটা অম্লীয় মাধ্যমে বর্ণহীন কালারলেস, আর ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি, কিছু সারের বইয়ে এটা গোলাপিও দেওয়া, তো যেটা অপশনে থাকে আর কি। মোর একুরেট হচ্ছে লালচে বেগুনি। তারপরে তুমি আসো, এই যে এখানে মনে রাখার জন্য একটা ট্রিক্স দেখো, TCF, এই যে টি থেকে যখন সিতে যাবা
আচ্ছা, ফেনফথ্যালিন থেকে যখন এখানে আসছো থাইমল ব্লুতে তখন কমবে 0.2, তাহলে 0.2 কমাও, কত হয় 8 থেকে 9.6। তারপরে আসো এই টি থেকে যখন সিতে যাবা তখন কমবে হলো 0.8 কমবে, তাহলে কমাও দুইটাতে 0.8 কমাও 7.2, আর এটা হবে 8.8, 0.8 কমলো না। তারপরে এই যে সি থেকে যখন এফে যাবা তখন কমবে 0.4, তাহলে 0.4 কমলে কত হবে 6.8 থেকে 8.4। তারপরে আমাদের ওই যে ব্রোমোথাইমল ব্লু ছিল, ব্রোমোথাইমল ব্লু আসলে কিছুই না, 0.2 কমবে 6.6 থেকে 6.2 থেকে 7.6 হবে আর কি, এটা 6.2 থেকে 7.6 হতে পারে, 0.8 কমবে পরেরটা। আচ্ছা যাই হোক, তো আমরা এইটুকু মনে রাখবো কেমনে, ফেনফথ্যালিন হচ্ছে 8.2 থেকে 9.8, এটা আমরা মুখস্থ রাখবো। তারপরে টিসিএফ, টিতে যদি যায় তাহলে 0.2 কমবে, তারপরে 0.8 কমবে, 0.4 কমবে, শেষ। তাহলে আমরা যদি একটা ফেনফথ্যালিন মনে রাখি বাকি তিনটা এইটুক থেকে মনে রাখতে পারবো। লিটমাস হচ্ছে 6 থেকে 8। মিথাইল অরেঞ্জ, একটু আগে আমরা বললাম অরেঞ্জ মানে কমলা, কমলা মানে কম 3.1 থেকে 4.4। রেড মানে লাল, লাল মানে একটু বেশি হবে 4.2 থেকে 6.3। এরপরে আছে থাইমল ব্লু হচ্ছে 1.2 থেকে 2.8। অম্ল আর ক্ষার মাধ্যমে কোন কোন বর্ণ ধারণ করে এগুলো আমরা একটু দেখব। থাইমল ব্লু, সবার লাস্টের অক্ষর কি ব্লু, তার মানে এখানে হবে নীল, আর এখানে কি হলুদ। একটা জিনিস হলো যে যেগুলো আমরা না জানি ওগুলো তুমি হলুদ মেরে দিবা। তাহলে আসো এখন এখানে ফার্স্টে কি হয় যে হলুদ, তারপরে কি হয় ক্রিসল রেড, এত, তাহলে এটা শেষ অক্ষর কি রেড, তাহলে এখানে হবে লাল। এটা কি এটাও হলুদের মতোই। তারপরে ফেনল রেড, লাস্ট অক্ষর কি লাল, লাল। ওকে, তারপরে আসো লিটমাস তুমি জানো লিটমাস নীলকে কি করে লাল করে, লিটমাস নীলকে করে লাল, আর ক্ষারীয় মাধ্যমে লালকে করে নীল। মিথাইল অরেঞ্জ এটা করবে লাল হলুদ, পরেরটাও লাল হলুদ। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড সেম জিনিস করবে, জাস্ট পিএইচ রেঞ্জটা আলাদা। তারপরে থাইমল ব্লু এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো কোনটা। তার মানে আমরা এখানে এই ছকটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমাদের জন্য লাগবে। ওকে, দেন আমরা এখন প্রবলেমগুলো শুরু করবো মোটামুটি। প্রথমে আসো এই যে দেখো মিথাইল অরেঞ্জ নির্দেশকের পিএইচ পরিসর কত, অরেঞ্জ মানে কমলা, কমলা মানে কম, তাহলে কত 3.1 থেকে 4.4, 1। তাহলে আমরা বাকিগুলো একটু রিভাইজ দিই। 4.2 থেকে 6.3 এটা কোনটা, এটা হলো মিথাইল রেড। 6 থেকে 7.3 এটা কোনটা, হচ্ছে ব্রোমোথাইমল ব্লু। 8.3 থেকে 10 এটা তো ওরকম আসে না, তবে আমরা কাছাকাছি পড়ছিলাম যে 8.2 থেকে 9.8 কি পড়ছিলাম, ফেনফথ্যালিন। ওকে, দেন আসো জলীয় দ্রবণী HCl এর সাথে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিন্দুর পিএইচ কত। তুমি দেখো HCl এটা তীব্র অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও তীব্র ক্ষার, তাহলে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার বিক্রিয়া করলে যে লবণটা উৎপন্ন হয় লবণটা কেমন, নিরপেক্ষ। তাহলে নিরপেক্ষ লবণের পিএইচ কত 7, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 7। পরে আসো 500 ml দ্রবণে এত গ্রাম দ্রবীভূত কত ml, এটা আসলে তোমার জন্য একটা টাইট্রেশনের প্রবলেমটা। তো বিক্রিয়া করো আগে, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট প্লাস পানি। এখন বিক্রিয়া সমতা করো, সমতা হয়েছে না, এখানে একটু দাও, হ্যাঁ সমতা হয়েছে। এখন বিক্রিয়াটা কি ছিল আমাদের, কত এমএল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তার মানে এটার ক্ষেত্রে আমার V2 বের করতে হবে। তাহলে আমরা এখন দেখি কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে। এটার ক্ষেত্রে কি কি দেওয়া আছে, এত এমএল দ্রবণে এত গ্রাম, তাহলে এটার ক্ষেত্রে আমার কি V1 দেওয়া আছে, হ্যাঁ V1 দেওয়া আছে 500। S1 কি দেওয়া আছে, S1 তো দেওয়া নেই, তাহলে আমাদের S1 বের করতে হবে। V2 দেওয়া নেই, S2 কি দেওয়া আছে, S2 দেওয়া নেই, S2 বের করতে হবে, কি একটা অবস্থা। আচ্ছা এখানে N1 কত, N1 হলো 1, আর N2 কত মোল আছে সামনে 2। তাহলে আমরা এখানে সূত্রটা কি পড়ছিলাম, N1 V2S2 ইজ ইকুয়াল টু N2 V1 S1। এই দেখো এই সূত্রটা একটু আগে পড়ে আসছি।
এই যে n1 v2 s2 n2 v1 s1 ও সেম বিক্রিয়ায় পড়ছি। আচ্ছা এখন আসো আচ্ছা, তো এখন আমরা এখানে বের করতে হবে কি v2 বের করতে হবে। তাহলে v2 মানে কি, v2 এর সাথে কার গুণ আছে n1 আর s2, তাহলে n1 s2 আর উপরে হবে n2 v1 s1 মানগুলো বের করতে হবে। h2 s উপর এটার ক্ষেত্রে s এর মান কত, s মানে তুমি জানো 1000 w/mv, তাহলে 1000 w কত 49 ডিভাইডেড বাই m মানে কি h2 s উপর আণবিক ভর 98 ইনটু v হলো 500, তাহলে যেটা হয় 1m। তাহলে আমার s1 হয় 1, তাহলে n2 কত, n2 হলো 2, v1 হচ্ছে 500, s1 হলো 1, n1 কত, n1 তো 1, s2 তো দেওয়া নেই, s2 এখান থেকে বের করি, পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে তুমি জানো যে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা কেমনে বের করে, পার্সেন্টকে 10 দিয়ে আছে, 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা আমরা কেমনে করব জানো যে 10% না, তাহলে পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই m, 100/40, তাহলে কত আসে 2.5, তাহলে 2.5 হচ্ছে নিচেরটা। এইটুকু ক্যালকুলেশন করলে যেটা হয়। আচ্ছা এখানে 500 ml তো লিখছি, ml কে মিটার মিলি, আচ্ছা লিটার না, আচ্ছা এটা দেখো ক্যালকুলেশন করে কত আসে। আচ্ছা দেন আসো 4 pH এর মান 9 থেকে 10 হলে ফেনফথ্যালিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে। তুমি জানো যে এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, তাহলে ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ ধারণ করবে, আমরা একটু আগে পড়ছিলাম যে ফেনফথ্যালিন লালচে বেগুনি বা গোলাপি, দুইটাই অ্যান্সার আসলে, তো তুমি লালচে বেগুনি দেখাইতে পারো। আচ্ছা এরপরে আসো 0.1 mHCl। আচ্ছা এখানে বেশ কয়েকটা দ্রবণ আছে, দ্রবণের মিশ্রণ দেওয়া আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাসিড, এটাও অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। তাহলে আমরা যে কাজ করব, কি বের করতে বলছে মিশ্রণে pH, তাহলে pH তো বের করাই যাবে, তাহলে আমরা প্রথমে এক কাজ করব যে p of OH যদি বলি তাহলে কি হয় মাইনাস লগ অফ OH মাইনাস, তাহলে আমরা আগে OH এর ঘনমাত্রাটা বের করে ফেলবো। OH এর ঘনমাত্রা হলো ওই যে সামেশন অফ VES ইজ ইকুয়াল টু V1E1S1 প্লাস V2E2 S2 প্লাস ডট যাইতে থাকবে। তো এখানে যদি আমরা যাই তাহলে সূত্রটা যেটা দাঁড়াবে, আচ্ছা সূত্রটা দাঁড়াবে সামেশন অফ VES অফ বেজ মানে ক্ষার মাইনাস সামেশন অফ VES অফ অ্যাসিড ডিভাইডেড বাই টোটাল ভি। তাহলে তোমার এখানে কত হবে সামেশন অফ বেজ কয়টা আছে, ক্ষার কয়টা আছে, একটাই আছে, তাহলে একটার ক্ষেত্রে ই কি, ই হচ্ছে তুল্য সংখ্যা। তোর মনে আছে আমরা একদম লেকচার 1-এ পড়ছিলাম তুল্য সংখ্যা কিভাবে বের করে। তো এখন যদি আসো VES, ভিটা কত এখানে মানে ক্ষারের ক্ষেত্রে আয়তন কত দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম ভি ইন্টু ই কত, ই মানে তুল্য সংখ্যা, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত 2 ইন্টু এস কত 0.35 মাইনাস ভি অফ অ্যাসিড কয়টা আছে, অ্যাসিড তো দুইটা আছে, ওয়াও। তাহলে এটার ক্ষেত্রে করো 0.1 ইন্টু এটা তো এস, তাহলে ভি কত, ভি হলো ভি, ই কত, ই হচ্ছে এসিএল এর ক্ষেত্রে 1 প্লাস এই দ্বিতীয়টার ক্ষেত্রে তুল্য সংখ্যা 2 দেওয়া আছে, এটা 0.25 আর আয়তন আমরা ভি হিসেবে ধরে নিছি। আর টোটাল আয়তন কত, টোটাল এটার ধরো ভি, এটারও ভি, তাহলে কত ভি প্লাস ভি। তো দেন যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হলো 3v, আর উপরে যদি করো তাহলে 35 দুগুণে 70, তাহলে এটা হবে 0.7v মাইনাস এটা কত হয় 0.1v আর এটা হয় 0.5, তাহলে 0.6v ভি। তাহলে এট লাস্ট যে আনসারটা হয় 0.1/3v, কাটাকাটি করো লাস্টে হবে 0.03
এম, এটা হলো OH এর ঘনমাত্রা। এখন তুমি জানো যে PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14। তাহলে PH সমান কত হবে? 14 মাইনাস পি অফ OH। তাহলে 14 মাইনাস পি অফ OH মানে কি? লগ অফ OH এর ঘনমাত্রা। তার মানে 14 মাইনাস লগ অফ OH এর ঘনমাত্রা কত? 0.03। তোমার এটা একদম মুখস্থ করে রাখতে হবে যে মানটা কেমন আসে। লগ অফ 0.03 এটাকে আমরা কি করতে পারি? 3 ইন্টু 10 ইনভার্স 2। তার মানে 10 ইনভার্স 2 তো মাইনাস 2ই হবে। তাহলে এটা কত হয়? লগ 3 এর মানটা কত? এটা আর কি জানতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে দেখি যে এই পুরাটার মান হচ্ছে মাইনাস 1.522, দেন তোমার যেটা অ্যান্সার আসে 12 কত আসে? এটা 478 এরকম একটা কিছু আসে। তো যেহেতু 12.478 12-এর একটু বেশি, তাহলে এখানে মোর রেকর্ডেড অ্যান্সার হচ্ছে 13। ক্যালকুলেশনটা একটু চাইলে ছবি তুলে রাখতে পারো। দেন আসো, ক্ষারীয় একটি দ্রবণে ক্রমাগত অ্যাসিড যোগ করার সময় কোনো নির্দেশকের উপস্থিতিতে pH হচ্ছে 7.5, তাহলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করবে। তাহলে তোমার প্রশ্ন হলো কোন নির্দেশক ইউজ করবে, তাই না? এখন তুমি জানো যে প্রথমটা মানে ফেনফথালিন হচ্ছে 8.2 থেকে 9.8, পরেরটা 0.2 কমছে মানে 8 থেকে 9.6, তারপরেরটা মানে আমাদের পরেরগুলো কী ছিল? TCF সিতে যখন গেছে তখন 0.8 কমছে, 7.2 থেকে কত হয়েছিল? 8.8। তাহলে আমার যে 7.5 এটাই যে এইটুকের মধ্যে আছে, তাহলে কোন নির্দেশক কাজ করছে? সি। তার মানে অ্যান্সার হচ্ছে ক্রিসল রেট। দেন আসো, কস্টিক সোডার 20 ml দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এত প্রয়োজন হলে ক্ষার দ্রবণের মোলারিটি কত? এটা আসলে ওই যে সেম প্রবলেমটা, সে একটু আগে যে প্রবলেমটা করলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4, সোডিয়াম সালফেট প্লাস পানি। তো বিক্রিয়া যদি সমতায় নিয়ে আসি তাহলে ওই যে সেই সূত্রটা N1V2S2 ইজ ইকুয়াল টু N2V1S1। তাহলে এটাকে যদি তুমি 1 হিসেবে ধরে নাও আর ওইটাকে যদি তুমি তুমি 2 হিসেবে ধরে নাও, তাহলে এখান থেকে তোমার বের করতে হবে ক্ষার দ্রবণের মোলারিটি। তার মানে এই যে এটা S1 বের করতে হবে। তো এটা একটু দেখো ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন। দেন আসো, pH হচ্ছে 3 আর এটার pH হচ্ছে 6, দুইটা দ্রবণ। দ্বিতীয় দ্রবণের তুলনায় প্রথম দ্রবণ কত গুণ বেশি অম্লীয়? তাহলে দ্বিতীয় দ্রবণ ডিভাইডেড বাই প্রথম দ্রবণ, দ্বিতীয় 10⁶, মানে pH মানে কি? মাইনাস লগ অফ H প্লাস। তাহলে H প্লাসের ঘনমাত্রাটা কেমন? H প্লাসের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻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 ⁻
আবার OH এর ঘনমাত্রা কেমন? OH এর ঘনমাত্রা হলো 10 টু দি পাওয়ার মাইনাস POH, যেটাই দেওয়া থাকুক। তাহলে তোমার প্রথমটার ক্ষেত্রে কত, দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা হলো এত, প্রথমটার ঘনমাত্রা এত, তাহলে কত গুণ? tan ইনভার্স 3 এর মতো, তার মানে 1000 গুণ। কত গুণ বেশি? অম্লীয়, তার মানে অবশ্যই বেশি হবে, এটা তো আর 1/1000 হবে না, কারণ দ্বিতীয় দ্রবণে তুমি হ্যাঁ প্রথম দ্রবণটা তুমি দেখতেই আসো যে প্রথম দ্রবণটা পিএইচ কম, তার মানে কি এটা অনেক বেশি অম্লীয়। তাহলে কত গুণ বেশি অম্লীয়? 1000 গুণ বেশি অম্লীয়। তারপরে প্রবলেম আসো, ইথানোয়িক অ্যাসিড আর এত টাইট্রেশন উপযুক্ত নির্দেশক। তুমি জানো যে ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, আর এটার সাথে বিক্রিয়া করছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া উৎপন্ন করছে কি? এটা তুমি জানো যে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর এটা হচ্ছে সবল ক্ষার। তাহলে লবণটা কেমন হবে? লবণ হবে ক্ষারীয়। লবণ যদি ক্ষারীয় হয় তাহলে কে কে কাজ করবে? ফেনফথ্যালিন আর TCF। তাহলে এখানে কোনটা কাজ করবে তাহলে? ফেনফথ্যালিন। মিথাইলের তো কাজ করবেই না, কারণ মিথাইলের তো এসিডিও মাধ্যমে কাজ করে 4.2 থেকে 6.3 পরিসরে, আর এই দুইটা তো তোমার নির্দেশক না। তারপরে আসো, এত ml H2SO4 এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড, মিশ্রণটি কোন প্রকৃতির হবে? আচ্ছা, এই যে মিশ্রণের প্রকৃতি বের করতে বলছে, তুমি জানো আমরা একটু আগে যে সূত্রটা পড়ে আসছি মিশ্রণের প্রকৃতি, ওইটাতে কি করছিলাম একটু দেখো।
মিশ্রণের প্রকৃতি যখন আমরা বের করব তখন আমরা কি করছিলাম যে অ্যাসিডের ক্ষেত্রে এ হচ্ছে অ্যাসিড আর বি হচ্ছে ক্ষার, তার মানে অ্যাসিডের ক্ষেত্রে সবগুলাকে গুণ করছি, ক্ষারের ক্ষেত্রে সবগুলাকে গুণ করছি, গুণ করে যে রেজাল্টটা পাইছি, যদি রেজাল্টটা একের চেয়ে বড় হয় তাহলে অ্যাসিড, একের চেয়ে কম হলে ক্ষার, আর যদি সমান হয়ে যায় তাহলে মিশ্রণটা নিরপেক্ষ। এখন ঠিক সেম ওই প্রবলেমটা যদি আসি, আচ্ছা মিশ্রণটি কোন প্রকৃতির হবে, তাহলে তুমি আগে বিক্রিয়াটা লিখে ফেলো। H2SO4 এর ক্ষেত্রে, মানে প্রথমে তো ছিল আমাদের অ্যাসিড, তাই না? অ্যাসিডের ক্ষেত্রে তাহলে কত হবে VES, তাহলে এটার ক্ষেত্রে ভি কত 10, ই কত H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি করো তাহলে কত হবে এখানে 1, এস কত, মানে তুমি আগে বিক্রিয়াটা করলেই বুঝতে পারবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4, তাহলে ওই যে সোডিয়াম সালফেট প্লাস পানি, যদি সমতা করো তাহলে এখানে 2 হয়। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে যদি যাও তাহলে কত হবে এত প্লাস 1, এটার ক্ষেত্রে 1 ইন্টু S1 কত হয় 1 ডিভাইডেড বাই ক্ষারের ক্ষেত্রে হলো 2 ইন্টু ক্ষার কত আছে 50 ইন্টু 0.25, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখো 10 আর নিচে হয় 100 হবে 25। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার যেটা আসে <0 আসে। তো <0 হলে দ্রবণ কেমন হবে অম্লীয়, সরি <7 হলে তো দ্রবণ হবে ক্ষারীয়, যদি <1 আসে অ্যান্সার তোমার। ও আচ্ছা সরি, এখানে একটা দ্রবণে একটু ঝামেলা আছে, এটা কিন্তু ইয়াতে দেওয়া, নর্মালে দেওয়া, তাহলে নর্মালিটিকে আমাদের মোলারিটিতে নিতে হবে। তাহলে আমরা এই দ্রবণটা যদি একদম শুরু থেকে একটু আলোচনা করি, তাহলে এটার প্রথমে একদম কি আছে যে এত ml এত, তাহলে এটার ক্ষেত্রে যাই হোক এই যে এটা যে নর্মালিটি, এই নর্মালিটিটাকে আমাদের মোলারিটিতে করতে হবে। তাহলে তুমি আগে বিক্রিয়া করো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 Na2SO4 প্লাস H2O সমতা করলে এখানে হয় 2। তাহলে এখন তুমি যদি ওই যে এ অফ অ্যাসিডের ক্ষেত্রে করো, অ্যাসিডের ক্ষেত্রে হবে এ কত অ্যাসিডের ক্ষেত্রে সামনে কত আছে 1, তাহলে 1 ইন্টু পরে কত হয় অ্যাসিডের ক্ষেত্রে V1S1, তাহলে V10 S1 হচ্ছে 1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে N2 হলো 2, তারপরে V2S2 মানে VB কত 50, SB এর মানটা একটু দেখো এত নর্মাল, তাহলে এটার সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, তাহলে এটা মোলারিটি আর নর্মালিটি সেম, তাহলে এটা আসবে 0.25। ক্যালকুলেশন করলে যেটা হয় যদি >1 হয় তাহলে অম্লীয়, যদি <1 হয় তাহলে ক্ষারীয়। দেন আসো, আচ্ছা এই যে টাইট্রেশনের যে ম্যাথটা, অম্লীয় দ্রবণ টাইট্রেশনের জন্য কত ml KMnO4 প্রয়োজন, তাহলে তুমি আগে KMnO4 এর বিক্রিয়া করো, KMnO4 প্লাস Fe2+ দেওয়া আছে, তাহলে তুমি Fe2+ ধরে নাও সমস্যা নেই, প্লাস এখানে তো আমাদের ওই যে H2SO4 নেওয়ারই ছিল, তাহলে H2SO4 যদি নেও বিক্রিয়া কি উৎপন্ন হয়েছিল KMnO4 কয়টা 5টা, তাহলে এই 5 হবে এখানে, আর Fe2+ কি হবে Fe3+ হবে, তাহলে 1 হবে এখানে। বাস্তবে তোমার যেটা উৎপন্ন হয় ধাতুর যখন লবণটা তুমি উৎপন্ন করবা তখন হয়ে যাবে K2SO4, কিন্তু এখানে তো আছে 1, তাহলে দুইটাকে আমি 2 দিয়ে গুণ করে দিব, গুণ করে দিলে কত হবে, এটা হবে 5-এর জায়গায় 10 আর এটা হবে 2, এই যে। তাহলে এখন তুমি এখানে কি বলতে পারো 40 ml এত m আয়রন, তাহলে এই যে এটার ক্ষেত্রে দেওয়া আছে টাইট্রেশনের জন্য কত ml KMnO4 দরকার। এইখান থেকে তাহলে কি পাইছো তুমি যে 5 মোল মানে 10 মোল, যেটা 10 মোল Fe2+ ইজ ইকুইভ্যালেন্ট কত মোল 2 মোল KMnO4। তাহলে এইটার জন্য তুমি কত ml পাইছো এখান থেকে 40 ml ইন্টু 40 ml, তাহলে মিলি ইন্টু 0.1, এত সমান আমি কত মোল বলতে পারি 2/5 ইন্টু এই যতটুকু আছে, তাহলে 40 ইন্টু 10⁻³ ইন্টু 0.1,
তাহলে এখন দেখো এই দ্রবণের মধ্যে কতটুকু পড়ছে, যেটা ক্যালকুলেশন করে হয়। অথবা এই অঙ্কটাকে আমরা আরও একটা শর্টকাট ওয়েতে করতে পারি। কি শর্টকাট? ওই যে N1 V2S2 ইজ ইকুয়াল টু N2 V1S1। তাহলে ওইটা আমরা কিসের প্রেক্ষিতে নিব? এই যে এটার সাথে, তো এটার সাথে যদি বিক্রিয়াটা করো তুমি কি হইতো, KMnO4 প্লাস Fe2 প্লাস, এইভাবে যদি পরে বিক্রিয়াটা কন্টিনিউ করতে, তাহলে যেটা হইতো এখানে হয়তো 10 আর এখানে হয়তো 2। এই তো এখন সবই দেওয়া আছে। তাহলে KMnO4 এর ক্ষেত্রে তোমার ধরে নাও V1 বের করতে হবে, S1 দেওয়া আছে 0.1, আর এটার ক্ষেত্রে N2 দেওয়া আছে 10, V2 কত দেওয়া আছে 40, আর S2 দেওয়া আছে 0.1। তাহলে তুমি যদি ক্যালকুলেশনটা করো N1 V2S2, N1 কত 1 2, তাহলে 2 V2S2 তোমার বের করতে হচ্ছে কি বের করতে হবে V1। তাহলে V1 এর সাথে কার গুণ আছে N2S1, তাহলে N2S1 কত 0.1। এই তো ক্যালকুলেশন করে তোমার যেটা আসে 4 দুগুণে 8 আছে, এটা অ্যান্সার। তোমার কাছে মনে হয় এটাই বেশি সহজ আর কি তাড়াতাড়ি করার জন্য। দেন আরেকটা প্রবলেম আসে, এই বিক্রিয়াটিতে H2S এর ভূমিকা কি, তার মানে জারক বিজারকের যে সম্পর্ক। একদম প্রথমে যদি আসো, এটা কি নাইট্রিক অ্যাসিড না? নাইট্রিক অ্যাসিড। এখন তুমি এটা এমনি জানো যে সকল ইক যৌগ কি জারক, ধরো কোনটা জারক কোনটা বিজারক তুমি জানো না। তাহলে কেমনে বের করবা? যার জারণ মান বাড়বে সে বিজারক, আর উল্টো পরেরটা জারক, শেষ। তাহলে এখানে H2S এ সালফারের জারণ মান কত -2, এখানে সালফারের জারণ মান কত 0, মানে মুক্তমলের জারণ মান 0। -2 থেকে 0 জারণ মান বাড়ছে না, তাহলে একই, তাহলে H2S কি বিজারক, শেষ। আর যারটা কমবে সে জারক। দেখো এখানে কমছে, ক্যালকুলেশন করলে দেখতে পারবা। দেন আসো নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা আসলে আমরা একটু আগে পড়ে ফেলছি যে জারক বিজারক উভয়, বেশ কয়েকটা উদাহরণ পড়ছি, এর মধ্যে এটা যায়। তারপরে আসো CCl4 অণুতে কার্বন পরমাণুর প্রাথমিক জারণ সংখ্যা কত? CL4 এর কত -4, তাহলে কার্বনের কত +4 C। দেন আসো, আচ্ছা এটা একটা জটিল যৌগ তুমি দেখতেছো। এখন এটার ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে, তাহলে ক্রোমিয়ামের জারণ মান যেটা জানি না সেটাকে আমি X ধরবো, আর এটা তো সবসময় মাইনাস হবে লিগ্যান্ডেরটা, তাহলে এটা আমাদের কি হয় X -6 ইজ ইকুয়াল টু কত -3, তাহলে X সমান কত হয় +3। দেন আসো বর্ণ দূরীকরণে কোনটা ব্যবহৃত হয়? বর্ণ দূরীকরণ এটাকে আমরা বলবো বিরঞ্জন। বিরঞ্জন মানে হচ্ছে ব্লিচিং। তো ব্লিচিং এজেন্ট এই বিরঞ্জক হতে পারে দুই রকমের, একটা হতে পারে সবল, আর একটা হতে পারে দুর্বল। যদি সবল বিরঞ্জক বলি তাহলে ক্লোরিন যেখানে আছে সবল বিরঞ্জক, আর দুর্বল বিরঞ্জক যদি বলি তাহলে হবে হাইড্রোজেন পারক্সাইড অথবা SO2 হইতে পারে। এই হাইড্রোজেন পারক্সাইডটা কই ইউজ করে? হেয়ার কালার। অনেকে দেখো না যে চুল কালোর বদলে লাল নীল হলুদ এরকম হয়ে গেছে, ওই যে ওদের যে কালারটা রিমুভ করে ওইটাই হচ্ছে H2O2, ভেরি স্লাইট। দেন আসো কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? অসামঞ্জস্যতা বিক্রিয়া হলো একই অণু একই মৌল জারিত আর বিজারিত হবে। এখন তুমি এখানে দুইটা লাইন লিখে রাখো, জারণ বিক্রিয়ায় জারণ মান বাড়ে কমা দিয়ে লেখো জারিত হয়। এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার মানে জারণ বিক্রিয়ায় জারণ মান বাড়বে, জারিত হবে। তাহলে বিজারণ বিক্রিয়া উল্টাটা, বিজারিত হবে, জারণ মান কমবে। তাহলে এখন আসো জারণ বিক্রিয়ায় জারণ মান বাড়বে, তাহলে এখানে একটা একই সাথে যেহেতু জারিত বিজারিত, তাহলে দেখো কপার 2+, এখানে কত হয়ে গেছে? এই সর্বনাশ, কিন্তু জটিল যৌগ হয়ে গেছে, তাহলে এটা এমনি বাদ। দেন আসো এখানে NH3 + H+ এর জারণ মান তো এখানে +1, তাই না? এখানে কি হয়ে গেছে NH4+, তার মানে এই যে এখানে আর বৈশিষ্ট্য একরকম নাই, তার মানে এটাও না।
এইটাতে আসো, ক্লোরিনের জারণ মান হচ্ছে 0। এই ক্লোরিন এইখানে হয় -1, আবার এইখানে হয় +1। তাহলে দেখো দেখি এই যৌগের মধ্যে একটা মৌলই একই সাথে জারণ মান বাড়লে তার মানে এটা জারিত হয়েছে, আর জারণ মান কমলে বিজারিত, তার মানে এটা বিজারিত হয়েছে। একটু খেয়াল করো, একই বিক্রিয়ায় একটা মৌলের এখানে 2টা ক্লোরিন আছে, 2টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন জারিত হয়েছে, একটা ক্লোরিন বিজারিত হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। দেন আসো, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়া মানে আমরা কি পড়ছিলাম? রেডক্স। তার মানে যে বিক্রিয়া জারণ বিজারণের মানে জারণ মানে চেঞ্জ হবে সেটা জারণ বিজারণ। তাহলে আমরা দেখবো এখানে কি জারণ বিজারণে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এখানে ছিল 0, এখানে হচ্ছে +1, চেঞ্জ হয়েছে, তার মানে এটা হবে না, এটা জারণ বিজারণ। তারপরে AgNO3 এখানে জারণ মান কত? +1, এখানে কত হয়েছে? এখানেও +1 হয়েছে, তাহলে এটাও জারণ মানে চেঞ্জ হয় নাই, তাহলে এটাও হবে না, জারণ মানে চেঞ্জ হয়েছে। এটারই তো হয় নাই, এটা +1 না, তাহলে এখানে +1, আর নাইট্রেট হচ্ছে -1, এখানে হচ্ছে -1, এখানে এটাতেই তো জারণ বিজারণে চেঞ্জ হয় নাই, তাহলে এটাই জারণ বিজারণ বিক্রিয়া নয়। আর বাকিগুলো দেখো সবগুলোতে জারণ মানে চেঞ্জ হয়েছে, যেমন ক্লোরিন এখানে ছিল 0, এখানে কত হয়েছে? -1, আর এখানে হচ্ছে +1, এখানেও চেঞ্জ হয়েছে, এখানে আয়রনের চিহ্ন +3, আর এখানে হয়ে গেছে +2, তার মানে সবগুলোতে চেঞ্জ হয়েছে, একমাত্র এটাতে জারণ বিজারণ জারণ মানে চেঞ্জ হয়নি, এই জন্য এটা রিডক্স বিক্রিয়া না। তারপরে আসো, আচ্ছা আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ও আচ্ছা, আমাদের জারক বিজারক বের করতে হবে। SnCl2 বিজারক, আমরা দেখি বিজারকের কি হবে, জারণ মান বাড়বে, তাহলে এখানে SnCl2 এর ক্ষেত্রে জারণ মান কত? +2, আর এখানে কত? +4, তার মানে জারণ মান বাড়ছে, তার মানে অবশ্যই সে বিজারক। তাহলে এটা ঠিক আছে, এটাই ঠিক, আর দেখার দরকার নেই। তারপরে আসো, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া না? যদি জারণ মানে চেঞ্জ হয় তাহলে জারণ বিজারণ। তাহলে আমরা দেখব জারণ মানে চেঞ্জ হয় নাই কোনটাতে? H2 আর O2, এখানে হলো 0, এখানে 0, এখানে অবশ্যই +1 -1, তার মানে চেঞ্জ হয়েছে, এটা হবে না। Na+Cl2, তাহলে এখানে ছিল 0, এখানে গেছে +1, জারণ মানে চেঞ্জ হয়েছে, এটাও হবে না। এখানে কপারের জারণ মান ছিল +2, এখানে হয়ে গেছে 0, তাহলে এটাও হবে না। এটা কি হবে? হ্যাঁ, এটা হবেই, একটাই অপশন আছে। তাহলে আমরা দেখি একটু তাও, এটা হলো +2, এটাও +2, এই তো চেঞ্জ হয়নি, তাহলে এটাই জারণ বিজারণ বিক্রিয়া না। তারপরে আসো, এখানে Fe এর যোজনী কত বের করতে বলছে। তাহলে এখানে তুমি জানো যে এই সায়ানাইড হচ্ছে -6, আর এই দুইটা মিললে আমাদের হইতে হবে +6, তাহলে সোডিয়াম তো আগেই +4, তাহলে আর কত লাগে? +2। দেন আসো, কোনটি বিজারক? জারক বিজারক কোনটা এতক্ষণে আমরা দেখে ফেলছি। বিজারক কোনটা? যারা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো KMnO4 এটা জারক, এটা বিনা হিসেবে জারক। এই যে Na2H2O3 এটা তোমাদের ওই যে স্পেশাল যে নোটটা ছিল ওইটাতে এটা ছিল। দেন আসো, আচ্ছা এটাতে আরেকটু পড়ি যে Na2H2O3 এ তো বিজারক, তার মানে কি এই ইলেকট্রন ত্যাগ করবে? কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা, এই 2টা ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা, তারপরে আসো, 10 গ্রাম সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে, হ্যাঁ 10 গ্রাম কি সালফেট? এইটা দেওয়া নেই, তাহলে প্রশ্ন এটা একটু ত্রুটিপূর্ণ। জারিত করতে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন? তাহলে প্রশ্ন এটা তুমি জানো যে কি হবে, ওই যে N1V2S2 = N2V1S1, তাহলে এখান থেকে বের করতে হবে পরিমাণ কত, মানটা বের করতে হবে W। এরপরে আসো, এই যৌগে ক্লোরিনের জারণ মান কত? আচ্ছা, ক্লোরিনের জারণ মান, এই যে এটার ভেতরে ক্যালসিয়াম কত? +2, অক্সিজেন কত? -2, তাহলে এই দুইটা মিলে, এই দুইটা তো 0 হয়ে গেছে, তাহলে এই দুইটা মিলে 0 করতে হবে, তাহলে একটা যদি -1 হয় তাহলে আরেকটা হবে +1, তাহলে +1 আর -1 বি। এই যৌগটার কিন্তু একটা নাম আছে, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার মানে বর্ণহীন করে ফেলবে। বর্ণহীন কেন করবে তুমি জানো, যে একটু আগে আমরা পড়ে আসছি, সবল বিরঞ্জক হচ্ছে ক্লোরিন, এই জন্যই বর্ণহীন করে ফেলবে। দেন আসো, এই বিক্রিয়াটিতে জারিত বিজারিত মূলকে আমরা পড়ছিলাম যে জারণ মান বাড়লে জারিত হবে, তাহলে জারণ মান কার বাড়ছে? এখানে দেখো পটাশিয়াম ছিল +1, আর নাইট্রোজেন কত ছিল? অক্সিজেন হলো -2, আর এখানে নাইট্রোজেন তাহলে কত? -6, আর +5 এটা।
এখানে কি হয়েছে, এখানে -2 থেকে 0 হয়ে গেছে, তার মানে জারণ মান বাড়ছে। তাহলে জারণ মান বাড়লে কি হবে, জারিত হবে। তাহলে জারিত কি হয়েছে, অক্সিজেন। তাহলে অক্সিজেন জারিত হয়েছে। প্রথমে দেখো অক্সিজেন কার আছে, এই যে একটারই আছে অক্সিজেন। অক্সিজেন জারিত হয়েছে। তাহলে বিজারিত যে নাইট্রোজেন হয়েছে বুঝবা কেমনে, নাইট্রোজেন এখানে ছিল +5, এখানে কত হয়েছে +4, জারণ মান কমে, সরি +3। তাহলে জারণ মান কমে গেছে। জারণ মান কমে গেলে কি, বিজারিত। তোমার ওই দুইটা লাইন মুখস্থ রাখতে হবে, জারণ বিক্রিয়ায় জারণ মান বাড়বে, জারিত হবে। বিজারণ বিক্রিয়ায় জারণ মান কমবে, বিজারিত হবে। ওকে, নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, লাস্টের প্রবলেমটা তুমিই সলভ করো। ভিডিওটা পজ করো আর দেখো কোনটা জারণ বিজারণ। তাহলে আমরা এখানে দেখবো যে জারণ মানের যেটাতে চেঞ্জ হবে ওইটাই জারণ বিজারণ। তাহলে আমরা এখানে কি দেখবো, যে এটা লিথিয়ামের তো +1, নাইট্রেটের তো -1। এখানে দেখো কত হয়েছে, এখানেও তো এটা হয়েছিল -2 আর এটা হয়েছিল তোমার +1। তো জারণ মানে তো এখানে চেঞ্জ হয় নাই, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এটাতে আসো, মানে আসলে এই বিক্রিয়া যেটাতে জারণ মানে চেঞ্জ হবে ওটাই জারণ বিজারণ বিক্রিয়া। অবস্থা ভেদে জারক বিজারক হইতে পারে না কোনটি, তাহলে অবস্থা ভেদে জারক বিজারক হিসেবে কাজ করে কোনগুলা, এগুলো আমরা পড়ছি, ওগুলাই হবে। H2O2 এটা তো জারক বিজারক, SO2 এটাও জারক বিজারক পড়ছি আমরা। অক্সিজেন, অক্সিজেন ওজন, ওজন হচ্ছে কেবলমাত্র জারক, তাহলে ওজনটাই অ্যান্সার। আচ্ছা, আমাদের পরিমাণগত রসায়ন আজকে সেকেন্ড লেকচার শেষ হলো। মেবি এগুলো সলভ করলে তোমাদের কমন পড়ার চান্সটা অনেক বেড়ে যাবে আর কি। ঠিক আছে, ভালো থাকো সবাই।